ক্যারিয়ার অপশন হিসেবে নেবে এই যে অর্গানাইজার যারা ফটোশুট করাচ্ছে বা কিছু করাচ্ছে, আমার মনে হয় না যে তাদের হাতে কিছু আছে। আমি কাউকে ছোট করছি না বা আমি তোমাদেরকে ডিপ্রাইভ করছি না, কিন্তু হ্যাঁ, এখন এই যে ফটোশুট আমি তোমাকে বলি, আমাদের সময় যখন শুরু করেছিলাম একটা পোর্টফোলিও বানাতে গেলে মোটামুটি খুব কম করে হলেও 30,000 তোমার লাগতো। দাঁড়াবে 6 ফিট, তার সিক্স প্যাক থাকবে সুন্দর, মানে আমরা যখন ধর র্যাম্প করতাম সেই সময়টা কি মানে ফিজিক থাকতেই হবে। এবার এখন মানে এরকম হচ্ছে, ও বলছে যে একটা প্যান্ট, সেই প্যান্টটা একটা মেয়ের 26 কোমর, তার হয়নি, কিন্তু একটা ছেলেকে পরিচয় হয়ে গেছে। তো তার মানে তুই বুঝতে পারছিস, মানে এখন ফিজিকটাও মানে ফিজিক এবং ফিগার, সেটারও কোনো মানে ব্যারিয়ার আর নেই। মাধ্যমটাতে কিন্তু আপনি যে গ্ল্যামারটা দেখছেন বা যে লাইমলাইটটা দেখছেন, ওই প্রদীপের নিচে যেরকম অন্ধকার থাকে, এর কিছু ডার্ক সাইডও আছে। আজকে এই যে দেখছি যে এগুলো খুব অনভিপ্রেত ব্যাপার, যে সুইসাইড করে নিচ্ছে। নমস্কার, আমি ইন্দ্রনীল আর আমি এখন আছি শ্যামবাজার একটা ক্যাফে কসমিক জেস্ট। আর গেস্ট গেস্ট বলবো না, দাদা বলবো। তো পলাশদা, ফার্স্ট অফ অল কেমন আছো? খুব ভালো। তোমার সমস্ত দর্শকদেরকে মানে জাস্ট বড়দিন গেল, 25শে ডিসেম্বর গেল, তার অনেক শুভেচ্ছা। এবং নতুন বছর আসছে, একটা উদ্দীপনা এবং আবার নতুন করে শুরু করার একটা আনন্দ উচ্ছ্বাস তো আছেই। একদম আর খুব ভালো আছি। তুমি কেমন আছো? খুব ভালো, আর স্পেশালি আজকে বেশি এই জন্য ভালো কারণ পলাশদা, মানে কিছুদিন আগে পলাশদার সাথে কথা হলো। পলাশদা, আমি ভাবছিলাম পলাশদাকে বলবো কিনা, পলাশদা তুমি নিজেই বললে কি তুই কবে করবি বল, আমি আসবো। তো এটা আমার খুব ভালো লাগলো। হ্যাঁ, ডেফিনেটলি। মানে আমি সেটা হচ্ছে যে পডকাস্ট এখন এটা একটা নতুন মাধ্যম। অনেক দর্শকরাই, অনেক দর্শক বলবো না, আমাদের যারা ভালোবাসেন, যারা আমরা অভিনেতা, মানে আমাদের কাজই হচ্ছে মানুষের কাছে পৌঁছে যাওয়া। এবং আজকে যে মিডিয়ামগুলো, এইটা একটা মাধ্যম, এবং এত পডকাস্ট হচ্ছে আমি দেখি। এবং আমার আহ, এর আগে বেশ কিছু পডকাস্টে ইনভিটেশন পেয়েছি। আমি সত্যি বলছি, আমি যেতে পারিনি। মানে তাদের যতটা খারাপ লাগা, তার থেকে 1000 গুণ বেশি আমার খারাপ লাগা আছে, আমি যেতে পারিনি তাদের পডকাস্টে। মানে বুঝতেই পারছো যে মানে আমি না ওকে তুই বলি না, আমি তুমিই বলি। মানে আমি আপনাদের জন্য ওকে একটু সম্মান দিচ্ছিলাম, কিন্তু আমার ছোট ভাইয়ের মতো। একদম। তো আমি যেতে পারিনি, সেটার জন্য একটা আক্ষেপ আছে। এবং আজকে এত সুন্দর একটা জায়গায় অর্গানাইজ করেছে ও, মানে শ্যামবাজার, একটা নর্থ কলকাতা, এখানে আমার ছোটবেলাটা কেটেছে, এর থেকে জাস্ট একটু আগেই গিরিশ পার্কে। এবং এটা আমার জন্য একটা নস্টালজিয়া। থ্যাংক ইউ সো মাচ। তুই আবারও সেই সুযোগটা আমায় করে দিয়েছিস নর্থ কলকাতা আসার। এবং এখানে একটা এত সুন্দর একটা সেট আপ, এত সুন্দর একটা ক্যাফে, সত্যি আমিও জানতাম না। এখানে বেশ কিছুবার এসেছি, যদিও এটা খুব নতুন হয়েছে, স্টার্টেড। তো আপনারা আসুন, আরো এর বিষয়ে অনেক পরে বলবো আরো। একদম। তো পলাশদা, ফার্স্ট অফ অল স্টার্ট করবো তোমার জার্নি নিয়ে। অনেকজন সবাই জানে। তো পলাশদা, স্টার্টিং জার্নি তোমার অ্যাজ এ অ্যাক্টর মুভি দিয়ে। তো ওটা আগে আমি জানবো, ওই জার্নিটা কি করে স্টার্ট করলে তুমি? দেখ, জার্নির যদি স্টার্ট বলিস, মানে হুম। যে এই এই নেশাটা হ্যাঁ। এসেছিল কিভাবে, সেটা হচ্ছে যে অভিনয়টা প্রথমে ছিল না। মডেলিং করতাম। এবং পাড়ায় এক দাদা ছিল, ওই যেরকম হয় না ছোট ছোট অনুষ্ঠানে, 25শে বৈশাখ, 25শে ডিসেম্বর, 1st জানুয়ারি নাটক হতো, মানে পাড়ায় ছোট ছোট গল্প নিয়ে, মানে যেগুলো আমরা ছোটবেলায় পড়েছি সেই সব গল্প নিয়ে আমরা নাটক করতাম। এবং সেই দাদাই পুরো পরিচালনা করতেন। এবং ওখান থেকেই ওই আহ, মানে যে এই মিডিয়ামটা, মানে মানুষের সামনে দাঁড়িয়ে পারফর্ম করা, আমার এখনো মনে আছে। আমি ছোটবেলায় ক্লাস 3-তে যখন পড়ি, তখন ওই স্কুলের ফাংশনে পারফর্ম করার পরে সুযোগ পেয়েছিলাম। তো ওখানে বলতেই পারিনি কিছু। তাও কি জানিস, একটা ছোট্ট কবিতা যে ছোটবেলা থেকে আমরা পড়ে যেটা বড় হয়েছে, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, এত সবাই আমরা ক্লাসেরই বন্ধুরা, স্কুলের বন্ধু বান্ধবরা সবাই বসে রয়েছে, কিন্তু সেটা বলে উঠতে পারিনি। একটা ইনকনফিডেন্ট একটা বিষয় ছিল। তো তারপরে আস্তে আস্তে এই এই নাটক করা। এবং কেউ একজন বললো যে তুই, আহ, তোর হাইট ভালো, তুই ফটোশুট কেন করিস না, মডেলিং কেন করিস না। তো ওইভাবেই জার্নিটা স্টার্টেড। তারপরে আস্তে আস্তে আমি আগের দিনও তোকে বলছিলাম যে আমি কোনোদিন ওই যে প্রফেশনাল পোর্টফোলিও যেটা হয়, করার সুযোগ হয়ে ওঠেইনি। মানে কাজ পেয়েছি ভগবানের আশীর্বাদে, সেটা চলতে থেকেছে জার্নি।
তারপরে 2009-তে তখন শর্ট ফিল্ম হয়, শর্ট ফিল্ম শুরু হচ্ছে জাস্ট, তখন কিছু শর্ট ফিল্মে কাজ করি, কিন্তু সামহাও বিভিন্ন কারণে সেগুলো রিলিজ হতে পারেনি। কিন্তু ওই নাটকের নেশাটা, মানে নাটক করব, থিয়েটার করব, তখন ওই আমার মনে আছে এখনো 2010 সালে প্রথম আমার এক বন্ধু বলে, "আয় না আমাদের দলে তোকে নিয়ে যাবো।" তা আমি বললাম, দলটা কি? আমি দল মানে তো ওই হয় যে পার্টি পলিটিক্স, ওরকম ধরনের দল, তো আমার ওটার সম্বন্ধে ইন্টারেস্ট ছিল না। বললো যে চ না, আয় না আমার থিয়েটার দলে। আমি বললাম যে এই এই প্রথম আমার আহ, মানে পাড়ার নাটকের ছেড়ে আমি একটা প্রফেশনাল নাটকের ফিল্ডে গিয়ে দেখলাম যে কি হয় নাটকটা, বা থিয়েটার কি জিনিসটা কি। সেই সময় ফার্স্ট আমার কাছে আসে 2009-এর শেষের দিকে। তো আমি যাই, তখন আমি যে দলে প্রথম ইন্ট্রোডিউস হয় আমার, মানে একটা প্রফেশনাল দলে, থিয়েটার দলে, সেটা হচ্ছে সমকালীন সংস্কৃতি। এবং থ্যাংক ইউ সো মাচ সুদীপ্ত দা, আমি জানি না তুমি এই পডকাস্টটা দেখবে কিনা। আমি যা তারপরে শিখেছি, মানে মানে অভিনয়ের ব্যাকরণ, মানে এই মানুষের সামনে যেখানে বলবি এখন বলতে পারি, নাচতে পারি, গাইতে পারি, তো সেগুলো শেখা পুরোটাই আমার গুরু, মানে বলবো যেটাতে কি বলবো, এই যে একটা জড়তা থাকে না, যে মানুষ একটা অজানা লোকের সামনে বলবো, এত লোকের সামনে পারফর্ম করা, সেটা আমাকে সবটাই শিখিয়েছিলেন উনি। এবং আমি সত্যি কৃতজ্ঞ থাকবো, কোনো ব্যাকগ্রাউন্ড ছাড়া এই ফিল্ডে টিকে থাকাটা, যে একটা টিকে থাকার যে লড়াই, মানে এটা একটা আলাদা আবার লড়াই। মানে তুই শুরু করে দিলি একরকম, তুই অভিনয় করছিস, তুই মডেলিং করছিস, সবটা শুরু করে দেওয়া একরকম, কিন্তু টিকে থাকাটা একটা আলাদা একটা লড়াই। বাড়ির লোককে বোঝানো কেন, তখন আমাদের সময়, আমি যে সময়টার কথা বলছি, 2006-07, ওই সময়টা মানে এই ফিল্ডটাকেই, ও তুইও নেমে গেছিস, হ্যাঁ, মানে ওইটাই আর কি। মানে আমি সেই সময়টা বাড়ির লোককে বোঝানো যে পড়াশোনা করার পর চাকরি ছাড়াও এটা একটা অল্টারনেটিভ ইনকাম সোর্স হতে পারে, এইটা বোঝানোটাই স্ট্রাগল ছিল। এবং বিশ্বাস করবি না, আমি আমার বাবাকে হারিয়েছি 2024-এ। আমি শেষের দিন অবধি বাবা একটা কিন্তু ছিল তার মনের মধ্যে, কিন্তু হ্যাঁ, আমার অদ্ভুতভাবে বাবা চলে যাওয়ার পর আমি পাই যেটা আমার খুব ভালো লাগার, মানে এখনো সেটা বলতে গেলে ইমোশনাল হয়ে যায়, যে আমার যত পেপার কাটিং, ছোটখাটো ম্যাগাজিনে ছবি, ইন্টারভিউ, সব বাবা জোগাড় করে বাবার একটা ফাইলের মধ্যে রাখা ছিল, সেটা বাবা যাওয়ার পর আমি পাই। এটা একটা আক্ষেপ যে আমি, আর ডেফিনেটলি এটা তো বুঝিস একটা ইমোশনাল সাইড। তো এই আর কি। তারপরে তো প্রথম ছবি আমি করেছি, তুই জানিস। একদম সুদিদির সাথে। মানে শুভশ্রীর সাথে প্রথম আমার লঞ্চ। এবং তারপরে যেটা হয় যে, মানে ওই একটু বলে না যে লেজ গজিয়ে যায়, তারপরে ব্যাক টু ব্যাক শ্রাবন্তীর সাথে একটা ছবি সাইন করি, পায়েল এর সাথে একটা ছবি সাইন করা হয়। এবং সেই সময় আহ, কি বলবো, মানে সেই ছবিগুলো ওই তখন একটা ফাইন্যান্স, একটা মার্কেট নিয়ে একটা খুব অরাজকতা চলছিল, বেশ কিছু কোম্পানিজ ইনভেস্টমেন্ট ছিল, সেগুলো নিয়ে ছবিগুলো আর রিলিজ হয় না। কিন্তু প্রথম ছবি যেটা রিলিজ হয়, মেঘ রোদ্দুর, একদম আম, তারপরে ভেবেছিলাম যে লাইফটা ওরকমই আর কি, কিন্তু মেঘ উম, রোদ্দুরের মতোই। হ্যাঁ, মেঘ রোদ্দুরের মতো, মানে ইলিউশন। কিন্তু সত্যি এই ফিল্ডটার হয়তো একটু গল্পটা লেন্দি হবে, আমি জানি না, তো এটা তোকে আবার একটা পডকাস্ট করতে হবে কিনা আমাকে নিয়ে। অনেক কথা, যে কথাগুলো আস্তে আস্তে যতটুকু পারবো, আহ, যারা শুরু করতে চাইছেন এটাকে ক্যারিয়ার হিসাবে, তাদের জন্য বলবো, যে জিনিসগুলোর জন্য আপনাকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে। আর বাকি কিছু জিনিস কেউ আসে কপাল নিয়ে, তারা করে। আমি একটা জিনিস খুব বিশ্বাস করি, যে আমি এখনো অভিনয়টাই যে করছি, হুম। আহ, এটা বলবো 99%টাই আমার কপাল, আর কিচ্ছু না। হ্যাঁ, আমার কি ট্যালেন্ট আছে, আমি কতটা ভালো অভিনয় দক্ষ, হ্যাঁ, সেটা তো দর্শক কি বলবে, মানে যদি পছন্দ করে, তারা অ্যাপ্রিসিয়েট করে। তো তারপরে টেলিভিশনে সুইচ করি। হ্যাঁ, টেলিভিশনে আমার প্রথম সিরিয়াল হচ্ছে তুমি আসবে বলে, স্টারের একটা প্রজেক্ট, সেখান থেকে শুরু। এবং আমি খুব নেগেটিভ ক্যারেক্টার করেছি, আপনারা যারা মনে আছে অল্প আধটু। তারপরে জিতে ব্লুজের, মানে স্ন্যাসি চক্রবর্তীর লেখা একটি নাটক শুরু হয়, সিরিয়াল শুরু হয়, তুমি রবে নীরবে,
সাংঘাতিক একটা নেগেটিভ ক্যারেক্টার, তাতেও করি, একটু পরিচিতি হয়, তারপরে তো ধারাবাহিকভাবে চলতে থেকেছে, বহু সিরিয়াল তারপরে করা হয়েছে। এইটাই আর কি জার্নি। তার মাঝখানে তো অনেক ওই যেরকম হয় না যে আপ অ্যান্ড ডাউন। আপস অ্যান্ড ডাউনস, ডাউনটাই বেশি। মানে এইগুলো আমি আমি হয়তো খুব ভালো গল্পগুলো হয়তো করতে পারবো না, যেগুলো খুব বেশি আপনাকে আপনাকে আরো শক্ত করবে, সেই গল্পগুলো বা সেই ইনফরমেশনগুলো দিতে পারি। আমি যে ঘটনাগুলো দিয়ে গিয়েছি এবং এখনো যাচ্ছি, যে লড়াইটা লড়ছি, এই আর কি। আমি আপনাদের সাথে কথা বলতে বলতে একটু কফি খাই। একদম, হ্যাঁ। আমি ওটাই বলতে যাচ্ছিলাম, দাদা টকশো চলছে, টকশোর মাঝখানে কোনো কফি না হলে মজা হয় না। হ্যাঁ, এক্স্যাক্টলি। হ্যাঁ, তো প্লাস আরেকটা কোশ্চেন, তুমি কফি খেতে খেতে কোশ্চেনটা করছি। হুম। মুভি একটা বড় প্ল্যাটফর্ম, ওখান থেকে ফের সিরিয়াল, মাঝখানে এই যে গ্যাপটা কেন? উম, সত্যি কথা বলছি যে আহ, আমরা এখন প্রতিটা ক্ষেত্রে, মানে আজকের ডেটে দাঁড়িয়ে, এই সময় দাঁড়িয়ে আমরা প্রতিটা ক্ষেত্রে একটা নতুন একটা আম, কি বলবো, একটা পদ, মানে রেকগনিশন এসে, সেটা হচ্ছে কাউন্সিলর। হুম। কাউন্সিলর মানে আমাদের পাড়ায় যে কাউন্সিলর, সেই কাউন্সিলরের কথা বলছি না এখন। আপনি পড়াশোনা করবেন, আপনি কি সাবজেক্ট নিয়ে পড়বেন তার জন্য কাউন্সিলিং হচ্ছে। আপনি একটু মানে আপনার ভালো লাগছে না, অবসাদে ভুগছেন, তার জন্য কাউন্সিলিং হচ্ছে। আহ, কিন্তু যে কাউন্সিলিংটা আমাদের সত্যি দরকার, যে আমরা যে বলি না, পড়াশোনা করার পর তুমি গ্র্যাজুয়েশনের পর তুমি কি করো, তার জন্য কাউন্সিলিং হচ্ছে। আমাদের অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিতে না কাউন্সিলর কেউ নেই। যে আমরা বলি হয়তো বন্ধু, কিন্তু সত্যি সত্যি কি বন্ধু আছে এখানে? মানে আমি আমি পাইনি। মানে যেগুলো হয়েছে কি, মানে আমি খুব, মানে খুব স্বচ্ছ, মানে আহ, মানে অভিনেতারা এমনি, মানে আমি কোনো জেন্ডার বলছি না, মহিলা পুরুষ, অভিনেতারা জলের মতনই হয়। আপনি যেখানে রাখবেন সে সেই পাত্রের মতন হয়ে যাবে। কিন্তু আমি সচরাচর বন্ধু পাইনি। হয়তো হ্যাঁ, সেই একটা কোনো প্রজেক্ট করছি, তার সাথে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে, দাদা বা বন্ধু বা টিচার, অনেক কিছু শিখেছি প্রতিটা। মানে এখন নতুন প্রজন্মে যারা আসছে, তারা সত্যি ওয়েল ট্রেন্ড, আমি বলবো, জানি না, তারা একদম ট্যালেন্টেডই, তারা হয়তো এসছে এবং ভালোভাবে কাজ করছে। তো এই যে তুই বলছিস না যে গ্যাপটা, এই যে হ্যাঁ। কাউন্সিলিং, মানে আমার কি করা উচিত, মানে তখন যখন আসলাম, তখন কি হয়েছে যে আমার ছবি, আমার এখনো মনে আছে, সোহমের একটা ছবি রিলিজ হয়েছিল, প্যারালালি আমার ছবি রিলিজ হলো, এবং দুটো ছবি মোটামুটি অ্যাভারেজ, মানে সোহমের ছবি ভেঙ্কটেশের রিলিজ, হুম। এবং আমাদের ছবি একটা নর্মাল চেন, মানে যেটা রিলিজিং চেন হয়, সেই চেনের রিলিজ, এবং আহ, চললো, ওর ছবিও যেরকম চললো, লোক কিছুটা দেখলো, কিছু অ্যাপ্রিসিয়েশন পেলাম। তারপরে ব্যাক টু ব্যাক তিনখানা আরো ফিচার ফিল্ম সাইন করালো, এবং যে হাউসের এই ছবিটা ছিল, মেঘরোদ্দুর, এবং তারা আবার ছবি অ্যানাউন্স করলো, সেই ছবিগুলো তো আমাকে তারা সাইন করলো। তো এইটা না, মানে ওই যে, মানে সেই সময়টা দাঁড়িয়ে আমার কি করা উচিত ছিল, বা এই যে আমি যে বলছি যে তখন যে সো কল্ড দাদা দিদি যাদের সাথে আলাপ হলো, তারা না একটা অদ্ভুত মানে কি বলবো, মানে আমি তখন তো আমি বুঝতে পারছি না যে আমার কি ক্যাপাসিটি। মানে আমি তখন তো শিখছি, আসছি, যেরকম আজকে অন্যান্য ইন্ডাস্ট্রিতে যেটা হয় কি, মানে একটা, এই যে আমরা বলি যে ম্যানেজার, হুম। মানে তুই বলতে শুনবি দেখবি, যারাই এখন মানে বম্বে ইন্ডাস্ট্রিতে যারা আছে, তাদের একটা করে ম্যানেজার হচ্ছে। আর আমি বলতেই এখন যাচ্ছি। এখন আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু এই ম্যানেজার কালচারটা আস্তে আস্তে মার্ক। আসছে। এবং আমি রিসেন্টলি একটা পডকাস্ট দেখছিলাম, আমি নামটা মনে করতে পারছি না, ভেরি সরি। ওখানে এই আমাদের যারা স্টার আছেন আমাদের টলিউডে, তাদের ম্যানেজারদেরকে নিয়ে একটা পডকাস্ট, এবং সেখানে 4-5 জন ছিলেন, এবং আমাদের যারা সোকল প্রথম সারির যারা অভিনেতা অভিনেত্রী আছে, তাদের ম্যানেজাররা শুধু পডকাস্টটাতে ইন্টারভিউ দিচ্ছিলেন আর কি। তো আমার বেশ ভালো লাগলো যে তার মানে আজকে এই কালচারটা ডেভেলপ হয়েছে। কিন্তু অ্যাজ সাচ ওই ব্যাকআপ যেটা পাওয়ার, মানে আমাদের আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে, যেহেতু ইন্ডাস্ট্রিতে খুবই ছোট, মানে এখানে আহ, কি বলবো তোকে, মানে অনেক ইন্টারভিউ থেকেই জানা, ধর একটা দুটো পিলার, মানে আমি মানে বুম্বাদার, মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পরে বলছি, দুটো পিলার, দেব এবং জীবিকা। তো দুজনের কোথাও না কোথাও মিউচুয়াল রেসপেক্ট তাদের আছে, কিন্তু কোথাও না কোথাও একটা ডিস্টেন্স আছে। তো এই যে গাইডিয়েন্সটা, মানে প্রপার, যে তুমি কি করবে এটার পরে তো আমাকে একটা এমন ইলিউশনে তুলে দিয়েছিল, যে তুই ছবি করবি, মানে দুর্দান্ত তোর ফিচার, তুই মানে মানে ফাটাফাটি, তোর এইটা ছাড়া কিছু হবে না। তো সেই মুহূর্তে কিন্তু মোটামুটি
মেগা সিরিয়ালের একটা বুমিং স্টেজ তখন। হুম তো যখন এই মানে ছবি শুটিং চলতে চলতে যখন বন্ধ হলো এই ফিনান্স মার্কেটিং হ্যান ত্যানের জন্য, আমি সেই কন্ট্রোভার্সিয়াল টপিকগুলোতে যাচ্ছি না, সেই কিন্তু এই ঘটনাটা ঘটার পর যে তুই মানে তারপর তুই বসে রয়েছিস মানে হুম 6টা মাস একটা লং গ্যাপ, এবং স্টারের তখন অনেক কেউ ছিলেন, তাদের সাথে কথাবার্তা হলো সিরিয়াল, এবং একটা সিরিয়াল তারপরে শুরু হলো একটা বড় হাউসে, আমাকে মানে বললো একটু ওয়েট কর। আমি ওই বাকি যে কথাগুলো যেগুলো শুনছিলাম তখন একটা ইলিউশনের মধ্যে রয়েছে, মানে হুম তুই আমি তো না, আমি সিরিয়াল করব, আমার সিরিয়ালটা করা, আমাকে বাকিরা সবাই বলছে না তুই সিরিয়াল কিন্তু করবি না, হুম তুই ডেলি সোপে চলে যাবি, ডেলি সোপে চলে গেলে তোকে কিন্তু আর সিনেমাতে কেউ নেবে না। কিন্তু অদ্ভুত ব্যাপার, পরবর্তীতে আপনি দেখুন মানে আমাদের মানে বম্বে ইন্ডাস্ট্রির কথাই যদি বলি, মানে আমি ওটাকে মানে ওখানে মানে বলার মতন কিছু না, আপনি দেখুন টেলিভিশন থেকে যারা এসছে আজকে তারা স্টার, হ্যাঁ একদম মানে কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া কিন্তু সবাই আজকে টপ লেভেলেই রয়েছে বম্বেতে। তো এইটা এখানে মানে এই যে তুই করবি এই সময় মানে টেলিভিশন করার পরে যে সিনেমা বাজার আমাদের মানে আমি জিতুর কথা বলছি, জিতু কামাল, জিতুর সাথে আমি একটা ডেলি শো করি, এবং দারুণ মানে মানে শো অ্যাজ শো দারুণ ছিল। আহ, সেইটাতেও জিতুর সাথে কাজ করতে হয়। জিতু তারপরে যখন আবার ফিল্মে যায় মানে অপরাজিতর জন্য শোটা মাঝখানে ছেড়ে দেয়, তাতে আমি ওর দাদার চরিত্রে অভিনয় করতাম। তাতে আমার একটু লাভ হয়েছিল যে ও ছেড়ে দেওয়ার পর একটু আমাদের ট্র্যাক বেড়েছিল। বাট বলি সেটা হচ্ছে যে, সেই সময় দাঁড়িয়ে জিতু যেটা করলো, ওই যে ছবির জন্য ওই ট্র্যাকটা ছাড়লো, এবং অসাধারণ অভিনেতা, সেটা তো আপনার অপরাজিত দেখেছেন। তারপরের ব্যাক টু ব্যাক যে ছবিগুলো, গৃহপ্রবেশ, দারুণ দারুণ সিনেমা করেছে, এবং তারপর আবার দেখুন সিরিয়ালে হুম আবার এসছে। তো এই যে মানে মিডিয়াম, মানে তুমি অভিনয় করতে এসছো মানে তোমার কাছে সবটাই মিডিয়াম। তো এই এই যে তোর যে তোর বোঝা, মানে তুই যে এইটা তুই করবি, এটা তুই করবি না, এই বলার মানুষটা, মানে মানুষ পাওয়া, বন্ধু পাওয়া, দাদা পাওয়া, ওই হ্যাঁ যেটা বললাম কাউন্সিলর, তো সেইটা পাইনি হয়তো। তাহলে একটু হয়তো মানে যেটা অ্যাচিভ করেছি কিনা জানি না, কিন্তু আরেকটু হয়তো ভালো কিছু হতে পারতো, হ্যাঁ এটাই। এটাই জন্য এই নিয়ে তো আমরা কথা বলবো এবার প্লাস আমি আরেকটা জিনিস জানতাম শুনেছিলাম কি তুমি কোনো চ্যানেল যেমন আজকে পডকাস্ট হচ্ছে হুম টেলিকাস্ট মানে টকস হচ্ছে বাট হুম। তোমারও কোনো একটা টাইমে প্ল্যান ছিল শুনেছিলাম তো ওটা নিয়ে কি একটু বলবে? অ্যাকচুয়ালি বলি, এটা খুব ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে যে সবাই দেখছি যে ইউটিউব নিয়ে মানে কাজ করছে ইউটিউব, এবং আপনারা জানেন যে আজকে যে দাঁড়িয়ে আমাদের যত অভিনেতা অভিনেত্রীরাও আছেন তাদের সবার একটা করে ইউটিউবে বা হ্যাঁ ফেসবুকে একটা চ্যানেল আছে। তো আমি ভেবেছিলাম একটু অন্যরকম যদি কিছু করা যায়, এবং উম, এটা ভাবতে ভাবতে মানে একটু রিসার্চ ওয়ার্ক করা যায় কি সাবজেক্ট নিয়ে করব। তো একটা টক শো প্ল্যান করেছিলাম। টক শোটা এরকম ছিল যে দেখুন, জোশ টক বলে একটা শো হয়, মানে হুম ওটা রেপ্লিকা নয়, কিন্তু ওটা দেখে আমার মাথায় এসেছিল যে এই জোশ টকে যারা যাচ্ছেন তারা মোটামুটি একটা পপুলারিটি পেয়ে গেছেন আজকের ডেটে দাঁড়িয়ে। তো যারা এই জোশ টকে যেতে পারছেন, এরকম অনেক স্ট্রাগল করা মানুষ রয়েছে যাদেরকে নিয়ে আমরা কথা বলতে পারি, এবং যাদের জীবনটাকে আমরা দেখাতে পারি। যে একটা আমার বাড়ির সামনে নিচে একটা মাসি ফুল বিক্রি করে, সেই মাসি আমাদের ওখানে ফুল বিক্রি করে, এবং 4টের সময় গিয়ে লোকের বাড়িতে, দুটো বাড়িতে রান্না করছে, দুটো তিনটে বাড়িতে রান্না করে, এবং আবার রাত্রিবেলা চলে যান, ভোর 3টের সময় হাওড়ার ফুল মার্কেটে যান, ফুল নেন। তো আমি ভাবছিলাম যে মানুষটা রেস্ট কখন নেয়, হুম এবং 365 ডেজ তার এটাই কাজ। আজকে এটা করতে হতে তার ছেলেকে তিনি গ্র্যাজুয়েট করেছেন, একটা ছেলে, একটি ছেলে, তার মেয়েকে বিয়ে দিয়েছেন। তো আমি এই যে গল্পটা, এটা একটা একটা মানুষকে ইন্সপায়ার করতেই পারে, যে ধর হোপ ছেড়ে দিয়েছে। আমরা কোভিডের পর আমরা দেখেছি অনেক জিনিস যেরকম তৈরিও হয়েছে। আজকে এই যে পডকাস্ট, এটা কিন্তু কোভিডেরই সৃষ্টি, মানে ওই একটা খারাপ পরিস্থিতির মধ্যে একটা ভালো জিনিস এসছে, যে আজকে ধর একটা বড় চ্যানেল আজকে আমার মতন একজন অ্যাভারেজ যে এখনো পর্যন্ত স্ট্রাগল করছে, তাকে কে সুযোগ দেবে একটা ইন্টারভিউর জন্য? ইন্টারভিউর জন্য কে সময় দেবে? কেন, তার টিআরপি দরকার। তো কিন্তু এই একটা মিডিয়াম বেরিয়েছে আজকে ফেসবুকে, যারা এই যে মানে আমি সবার কথা বলছি না, যারা সত্যি দিয়ে কন্টেন্ট একটা এখন রব উঠেছে,
এইটা তো ছিলই। ভালো বিষয় নিয়ে আপনি মানে একদম ডাল ভাতের গল্প বলুন, তাও দর্শক দেবে যদি ভালো গল্প হয়। তো এটা আমরা আগেও দেখে এসেছি। তো আজকেও দেখ এরকম ভাবেই আমি একটা পরিকল্পনা করে যখন ওটা করি, তো আমরা এরকম বেশ কিছু মানুষকে কালেক্ট করি এবং বেশ কিছু মানুষের কাছে পৌঁছে গিয়ে আমরা একদম পুরো প্রপারলি করি। এবং তার জন্য সত্যি কথা বলছি যে এক খুব পরিচিত একজন এগিয়ে আসেন, ওড়িশার একজন মানুষ এগিয়ে এসে ফান্ডিং করেন আমাদেরকে। আমরা প্রায় প্রায় 35টা মতন এপিসোড রেডি করি, প্রপার এডিট করে, এবং চ্যানেলে একটা নাম ঠিক করা হয়। কিন্তু ফাইনালি কোথাও গিয়ে মানে আহ, প্রথম দিকে যেরকম হয় না যে তুই যখন কোনো জিনিস শুরু করছিস, কাউকে যখন কোনো কিছু বলছিস, সেটা যেভাবে তিনি অ্যাকসেপ্ট করেন, যত দিন যেতে থাকে, যত কাজ চলতে থাকে, তখন তিনি মনে হয় যে না এটা ভুল করছে। তো ক্রিয়েটিভ থটস এর ডিফারেন্স হতে পারে। তুই একটা ক্রিয়েটিভলি কিছু ভাবছিস, আমি একটা ক্রিয়েটিভলি কিছু ভাবছি, ডিফারেন্স হতে পারে। কিন্তু যদি বলিস না এটা করবেই না, তিনি অ্যাকচুয়ালি তিনি এই ফিল্ডেরই নয়, কিন্তু আমরা কিভাবে সেটাকে সাজাচ্ছি, কিভাবে করছেন, তারা হঠাৎ করে মনে হওয়ার পর কিন্তু সেটা করে উঠতে পারিনি আমরা। ফাইনালি এতগুলো এপিসোড, এতগুলো ইনভেস্টমেন্ট, আমাদের সময় সবটা দিয়ে, বেশ কিছু আমার মানে বন্ধু বান্ধব ছিল তার মধ্যে ইনভলভ। আমরা সবাই মিলে একটা ছোট্ট টিম করে আমরা নিজেরা, আমি নিজে ড্রাইভ করে যেতাম, প্রতিটা লোকেশন গিয়ে ভিজিট করা, কোথায় কোথায় না গেছি, মানে যেখানে এরকম পেয়েছি গিয়ে আগে নিজেরা গল্প শুনতাম, তারপরে শুনতাম সত্যি এই গল্পটা লোকের জানা উচিত, ইন্সপিরেশন মানুষকে দেবে। একজন পানের দোকান বসে তিনি 16টা উপন্যাস লিখে ফেলেছেন, তিনি একটা পানের দোকান চালান। তো এরকম আছেন একজন ভদ্রমহিলা, তিনি স্কুল টিচার, তিনি তারপরে সেই এরিয়ার মানে যারা পয়সা নেই, যাদের মানে আর্থিক মানে আর্থিক অনটনের জন্য তারা পড়াশোনা করতে পারছেন না ভালো, কিন্তু মেধা আছে তাদের, এরকম একটা টোল চালাতে চালাতে আজকে প্রায় 50-60টা ছেলে মেয়েকে উনি পড়াচ্ছেন ফ্রি অফ কস্টে। এরকম বেশ কিছু স্টোরি নিয়েছিলাম। তো এটা বলতে গেলে অনেকটা লঙ্গার হয়ে যাবে, কিন্তু করে উঠতে পারিনি। কিন্তু মানে বেশ কিছু সাবজেক্ট নিয়ে ভেবেছি, আমি তোর সাথে কিছু আলোচনা করছিলাম এটা কি করা যেতে পারে কিনা। তো এরকমই ভাবছি এখনো, মানে এখনো সেইটা আমি সেই মানে এটা একটা ব্যর্থতার গল্প বললাম। তবে একটা জিনিস বলবো যে যদি আপনারা কেউ ভাবছেন যে কিছু করবেন, আমার মনে হয় যে শুরু করে দেওয়াটা বেটার। কেন ওই রাইট টাইম ইজ রাইট নাও। আপনি একদম প্রপার আপনি যেরকম ভাবছেন সেরকম পাওয়াটা সত্যি খুব কঠিন আজকের ডেটে। তো এখন আমি ভাবছি যে আমি মানে ওই ডেইলি ব্লগ না, যদি কিছু ইনফরমেশন দিয়ে শরীর স্বাস্থ্য রিলেটেড, দৈনন্দিন জীবন রিলেটেড কিছু বোকা বোকা জিনিসও দেখি, মানে যেগুলো হচ্ছে মানে লোক দেখছেও। আমি বলছি না যে খারাপ, এবং যারা কিছু কিছু ইন্টারেস্টিং জিনিসটাকে যেরকম স্ক্রল করতে করতে আমিও দেখি বেশ মজা লাগে। কিছু ইনফরমেটিভ কিছু আসে, রিলস আছে, পডকাস্ট আসে, সেগুলো ভালো লাগে। তো পডকাস্ট করতে পারবো না কেন, এর জন্য যে সময়টা দরকার সেই সময়টা দিতে পারবো না। বাট ডেফিনেটলি একটা কিছু প্ল্যান আছে, যেটা যদি সব মানে কিছু ইন্টারেস্টিং যদি কিছু হয়, আমি এরকম একটা ভেবেছিলাম যেটা কমেন্ট বক্স করবো যে কি নিয়ে বেশ কিছু সাবজেক্ট দেবো, যদি দর্শকদের বা আমার বন্ধু যারা আমাকে ভালোবাসেন, আমার ফেসবুকে আছেন, ইনস্টাগ্রামে আছেন, যদি বলেন কিছু সাজেশন দেন, এরকমও কিছু একটা ভেবেছি, দেখা যাক বাকিটা। আচ্ছা, তো পড়াতে কথা বলতে বলতে কফিও খেতে ভুলে যাচ্ছে। পড়াতে কফিটা কেমন হচ্ছে? দারুণ, দারুণ। এবং আমি জাস্ট এই ক্যাফেটা যিনি আর কি ওন করেন, আমি একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখাই আপনাদের। একটা মাফিন, এটা হচ্ছে এগলেস একটা মাফিন। আমি এর আগে একটা অলরেডি সাটিয়ে দিয়েছি, এটা আর একটা রেখেছি আপনাদেরকে দেখাও বলে। তো এটা এগলেস এবং এটা পুরোপুরি এই এখানেই তৈরি করা হচ্ছে, অসাধারণ টেস্ট। আর একটা বলি যে কফি, মানে ব্ল্যাক কফি খাই সারাদিন, কফিটাও মানে আমি ফ্লেভারটা ডেফিনেটলি, মানে ব্ল্যাক কফির কি ফ্লেভার বলবো, যারা পছন্দ করে না তারা তো পছন্দ করে না, কিন্তু আমি বলছি সিরিয়াসলি আপনারা আসুন, আরো অনেক ফুড আছে, আরো অনেক মানে খাবার দাবার এখানে পাওয়া যাচ্ছে। তবে শীতকালের একটা থাকে না একটা আড্ডা। আর এখনো মানে যেটা হচ্ছে যে তোর কাছে আমি তোকে বললাম প্রথমেই থ্যাংক ইউ, বিকজ এখন আমি সাউথ কলকাতায় শিফট করে গেছি। আমার ছোটবেলাটা কেটেছে এখানে, সারদাতে পড়তাম, মামার কাছে থাকতাম। নর্থ কলকাতায় কিন্তু এখনো আড্ডা কালচারটা রয়েছে। তো আমাদের মানে সাউথের দিকে মানে এখন ক্যাফে গুলো খুব হয়েছে, নর্থ কলকাতায় কিন্তু সেরকম ক্যাফে কালচারটা অতটা নেই, মানে আমি যতটা দেখেছি ঘুরেছি এখানে। তো
আমি বলবো যে আপনারা আসুন, এখানে একটা সুন্দর আড্ডা মারার জায়গা হয়েছে, আপনারা এসে বসুন। ও ডেফিনেটলি একটু এটারও দেখাবে আপনাকে। তো খাবার দাবার তো খুব ভালো, খাওয়ার সাথে সাথে যেন চা টা, ওই আর কি চায়ের সাথে টা গুলো অনেক আছে ভ্যারাইটি। পরে এর মধ্যে আরেকটা জিনিস আছে এখানে, তো অনেকজন এখানে অয়েলি ফুড পছন্দ করে না, এটা তুমি এখানে মানে ফিটনেস ফুড। হ্যাঁ, মানে উনি বললেন যে এই মাফিনটা পুরোপুরি এগলেস, আর আমি টেস্ট যেটা বুঝলাম যে সিরিয়াসলি বলছি, কোথাও আপনার মনে হবে না যে এগলেস একটা মাফিন বা কেক বা যা কিছু আপনি অর্ডার করছেন। তারপর তো এই এখন তো সবাই হেলথ কনসিয়াস। হ্যাঁ, হ্যাঁ, পরে আরেকটা কথা বল, এখন যারা রিসেন্টলি কিছু কিছু নতুন অর্গানাইজার হয়েছে, মানে স্পেশালি এখন মডেলিং যারা করছে ওটা নিয়ে একটু কোশ্চেন করবো। যারা নিউ কমার্স মডেল, মানে ধরো 4 মাস 5 মাস কাজ করছে, প্লাস কিছু অর্গানাইজাররা অর্গানাইজ করছে, তারপরে কিছু কিছু অর্গানাইজার এটাও বলে মানে কাজ করার পরে কি আমি আমাদের প্রোডাকশন হাউস থেকে বা আমাদের অর্গানাইজ থেকে তোমাকে মুভিতে সিরিয়ালের চান্স দেবো। তোমার কি মনে হয় কোন অর্গানাইজার দ্যাট কোনো মুভিতে চান্স দিতে পারে? মানে আমি কি বলবো, আমি কাউকে ছোট করছি না। কাস্টিং এজেন্সি একটা নতুন, আমি বললাম যে ওইরকম অনেকগুলো আমাদের এখানে রেকগনিশন এসছে, যে রেকগনিশনগুলো ছিল না। আমরা যেরকম জানতাম যে মানে একটা সিরিয়াল হচ্ছে বা যা কিছু জন্য কাস্টিং হচ্ছে, একজন ক্রিয়েটিভ ডিরেক্টর থাকেন, যিনি ডিরেক্টরের সমকক্ষ, কিন্তু উনি ক্রিয়েটিভলি পুরো জিনিসটাকে দেখেন। তিনি একটা ক্যারেক্টার গ্রাফ একটা ডিরেক্টর ভাবেন এবং সেই ক্যারেক্টার অনুযায়ী তাকে কাস্ট করা হয়। এখন যেগুলো হয়ে গেছে কি ইপি, মানে এক্সিকিউটিভ প্রডিউসার এসছেন, ফ্লোর ইপি মানে ফ্লোর এক্সিকিউটিভ প্রডিউসার এসছেন, লাইন প্রডিউসার এসছেন। একটা এই যে এখানে এইটা শুট হবে, এই শুটটার জন্য কেউ না কেউ তোকে ইনফর্ম করবে, তার একটা জায়গা তৈরি হচ্ছে। এবং কাস্টিং এজেন্সি, কাস্টিং ডিরেক্টর। তো এখন এই মিডিয়ামগুলো এসছে, সত্যি এসছে, কিন্তু আই রিয়েলি ডাউট কি মানে আমি নিজেও মানে এইটার বাইরে পড়ি না, আমার পিয়ারটা খুব খারাপ। মানে আমি কাজ করি, কাজ করে তারপর বাড়িতে চলে যাই, তারপরে কখনো কোথাও কারোর সাথে দেখা হলে কথা, আদারওয়াইজ ওই ফোন করে কারোর সাথে কাজের ব্যাপারে কথা বলে এটা হয়ে ওঠে না। কিন্তু এখন সেলফ মার্কেটিংটা অনেক বেশি জানতে হবে। এই যে ডিজিটাল মার্কেটিং যেরকম এসছে মার্কেটে, নতুন সাবজেক্ট একটা, এখন এটা নিয়ে পড়াশোনা লোকে করছে। এবং আমি তোকেও জিজ্ঞেস করছিলাম, মানে আমি জানি না, মানে ইউটিউব করে মানুষ প্রচুর টাকা রোজগার করছে এবং মানে যেটাকে ব্র্যান্ডিং বলে একটা, মানে আমি দেখছিলাম যে আমি একটা কষ্ট করে একটা কন্টেন্ট ভিডিও আপলোড করলাম, ওটাতে হয়তো কথার কথা ভিউ দিল হয়তো, কথার কথা মানে বলছি 500টা লোক দেখেছে হয়তো। কিন্তু দেখছি একটা সেম একটা, সে শুধুমাত্র ইউটিউব বা ইনস্টাগ্রামই করে, সে একটা ভিডিও পোস্ট করেছে খুবই, মানে ঠিক আছে, মানে তার দিক থেকে সে ক্রিয়েটিভলি যতটা পেরেছে সে করেছে, কিন্তু মানে আমার চোখে বা অনেকের চোখে হয়তো সেটা খুব বোকা বোকা, কিন্তু দেখছি যে তাদের 2 লাখ লোক দেখেছে। তো এই যে রিচটা, তো আজকের ডেটে দাঁড়িয়ে মানে আমি বলবো যে যারা তোমরা নতুন ভাবে ভাবছো যে এটাকে ক্যারিয়ার অপশন হিসেবে নেবে, এই যে অর্গানাইজার যারা ফটোশুট করাচ্ছে বা কিছু করাচ্ছে, আমার মনে হয় না যে তাদের হাতে কিছু আছে। আমি কাউকে ছোট করছি না বা আমি তোমাদেরকে ডিপ্রাইভ করছি না, কিন্তু হ্যাঁ, এখন এই যে ফটোশুট, আমি তোমাকে বলি আমাদের সময় যখন শুরু করেছিলাম একটা পোর্টফোলিও বানাতে গেলে মোটামুটি খুব কম করে হলেও 30,000 তোমার লাগতো। তোমার পকেটে 30,000 টাকা থাকলে তবে তুমি মোটামুটি, আমি যে ফটোগ্রাফার গুলোর সাথে যাদের সাথে কাজ করা শুরু করেছি, সৌনদ দা আজকে নেই, মানে ইন্দ্র নীলদা, মানে আনন্দলোক বা আনন্দবাজারের যারা ফটোগ্রাফার আছেন, এরকম অনেকের, মানে আমি কাউকেই ছোট করছি না, প্রচুর মানে মানে ফটোগ্রাফার আছে, তাদের সাথে কাজ করেছি। একটা জিনিসই বলবো, সেটা হচ্ছে যে এই যে আজকের ডেটে দাঁড়িয়ে এই অর্গানাইজার যারা রয়েছেন তাদের জন্য যেটা হচ্ছে যে নতুন ছেলেমেয়েরা ক্যামেরা ফেস করতে পারছে, যে মানে এবং খুব সামান্য সামান্য টাকা নিচ্ছে। এবং এরকম অনেক ইভেন্টে আমি ইনভাইটেড থাকি, আমি গিয়ে তাদেরকে মেমেন্টো দিচ্ছি বা কিছু করছি। সত্যি কথা বলতে গেলে আজকে আমাদের মাধ্যমটা মানে এতটাই, মানে আগে যেটা হতো যে মানে মানে একটু পুরোনো দিনের গল্প যদি বলি, আহ, উম, উত্তম কুমার নাকি বলতেন, একদম শোনা গল্প, এটা একদমই ফেরি টেলস এর মতন, উনি বলতেন যে যত তুমি জনসংযোগের থেকে বিচ্ছিন্ন হয়ে থাকবে, মানে মানে জনমাধ্যম থেকে তুমি বিচ্ছিন্ন হয়ে থাকবে, তত তোমার ক্রেজ থাকবে, মানে তোমাকে দেখার একটা আকুতি থাকবে মানুষের মধ্যে। তো সৌমিত্র স্যার নাকি নিজেই গিয়ে পেট্রোল পাম্প থেকে পেট্রোল তুলতেন। তো এইসব অনেক গল্পই রয়েছে, যারা তোমরা যারা নতুন তারা হয়তো হয়তো জানো না।
যে মানুষের ধরাছোঁয়ার বাইরে তুমি যতটা থাকবে তত হয়তো তোমার সেই সেলিব্রিটি স্টেটাস বা, কিন্তু আজকের ডেটটা পুরো উল্টে গেছে। আজকে শাহরুখ খান থেকে শুরু করে নিয়ে আমাদের টলিউড ইন্ডাস্ট্রি দেব বলো যাই বলো, আজকে জনসমক্ষে চলে যাচ্ছেন তারা তাদের ফিল্ম মানে প্রমোশনের জন্য। তো আজকে পুরো বিষয়টাই চেঞ্জ হয়ে গেছে, মানে তুমি যত নিজেকে লুকিয়ে রাখবে তত হবে না। তো এই যে আজকে যারা অর্গানাইজার, তাদের জন্য কিন্তু যারা আজকে বাড়ির এরকম অনেক মহিলারা এবং অনেকে মানে ভাবতেই না হয়তো কখনো ইচ্ছে ছিল একটা ছবি তুলবো, কিন্তু এত অল্প টাকার বিনিময়ে ছবিটা উঠেছে। সেদিনকে আমি একটা ইভেন্টে গিয়েছিলাম, সেই ইভেন্টে গিয়ে একটি মেয়ে বলছে, আমি বললাম তুমি ছবিটা তুললে, সে পড়াশোনা করছে, তার ক্যারিয়ার গোলই হচ্ছে পড়াশোনা করে চাকরি। আমি বললাম, তাহলে ফটোশ্যুটটা, বলে আমি আমার ডিপি বানাবো। তো এই যে মানে বিষয়টা যতটা মানে মানে একটা প্রফেশন যতটা না হয়েছে মানুষের কাছে, এই মাধ্যমটা মানে এই দেখ, তুই হয়তো 10টা বা 100টা ছেলে মেয়েকে নিয়ে আসছিস, নিয়ে এসে তার মধ্যে হয়তো 2টো বা একটা ছেলে মেয়েই সিরিয়াস হবে যে এটাকে পরবর্তীকালে সেটাকে সেই লিগাসিটাকে নিয়ে যাবে। গতকাল রাতেই আমি শুট থেকে ফিরেছি, ফিরে আমি একটু হাঁটতে বেরিয়ে একজনের সাথে দেখা হলো, মডেল। এবং মানে আমি বলি কলকাতার থেকে 3জনই আছে যারা মেল, মানে 3জনই আছে যারা অ্যাপ্রুভ মডেল, মানে বিদেশি ব্র্যান্ডের জন্য, এবং যাদেরকে অ্যাপ্রুভ করে একটা সংস্থা আছে তারা অ্যাপ্রুভ করে। এবং মিন্ত্রা, অ্যামাজন, ফ্লিপকার্ট, যে বড় ব্র্যান্ডসগুলো আছে তাদের কাছে তারা তারা শ্যুট করে। তো এরকমই একজনের সাথে দেখা হলো, সেও বলছে যে আজকে এত কেউ মানে, সে বলছে যে একটা মডেল মানে আমরা কি জানতাম, একটা মাচো দাঁড়াবে 6 ফিট, তার 6 প্যাক থাকবে সুন্দর, মানে আমরা যখন ধর র্যাম্প করতাম সেই সময়টা কি মানে ফিজিক থাকতেই হবে। এবার এখন মানে এরকম হচ্ছে, ও বলছে যে একটা প্যান্ট, সেই প্যান্টটা একটা মেয়ের 26 কোমর, তার হয়নি, কিন্তু একটা ছেলেকে পরিচয় হয়ে গেছে। তার মানে তুই বুঝতে পারছিস, মানে এখন ফিজিকটাও মানে ফিজিক এবং ফিগার, সেটারও কোনো মানে ব্যারিয়ার আর নেই। তার মানে আপনারা যে কেউ আসতে পারেন এই ফিল্ডে, নিজের ক্যারিয়ার শুরু করতে পারেন। কিন্তু কথা হচ্ছে যে এই ফোকাস, মানে আপনাকে এতটাই ফোকাস হতে হবে যে মানে তবে আবার এটাও বলবো, মানে এতটাই ফোকাস হয়ে গেলেন যে বাবা মার পয়সা এখানেই নষ্ট করে দেবেন, পড়াশোনাটা করতেই হবে 100%, কেন ওটার অল্টারনেটিভ কিছু হয় না। মানে আজকে ডেটে দাঁড়িয়ে এই ক্যাফের যিনি ওনার, আমি বলছিলাম যে আমিও একটা সময় এটা করতে করতে, আমি নিজে রান্না করতে খুব ভালোবাসি, একদিন বাড়িতে আসি খাওয়াবো। তো আমি একটা সময় মানে এই রান্না করতে ভালোবাসাটা দেখে একটা রেস্টুরেন্ট আমি শুরু করি, এবং খুব ভালোভাবে চলছিল, একটা ফ্র্যাঞ্চাইজি মডিউল। কিন্তু কোভিডটা সবাইকে যেরকম দিয়েছে আবার নিয়েওছে, সেরকম আমার ব্যবসাটা বন্ধ করে দিতে হয়, বিকজ কোভিডটাকে আর ঝেলতে পারিনি। তো আজকের ডেটে দাঁড়িয়ে আমি বলবো, এই যে যারা নতুন যারা আসছো, মানে একটা ব্যাকআপ রাখাটা কিন্তু খুব জরুরি। মানে ব্যাকআপ মানে প্রথম হচ্ছে তোমার পড়াশোনাটা থাকতেই হবে, পড়াশোনাটা তোমাকে করতেই হবে, ওটাকে অবহেলা করলে চলবে না। আজকে যে মেগা সেলেব্রিটি দেখ, এত বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা কাজ করছে, এবং তাদের বাবা মারা তাদেরকে নিয়ে আসে। আমি ধর কোনো কাজ করছি, একটা রিসেন্টলি একটা ছবিতে কাজ করছিলাম, একটা বাচ্চা মানে 1.5 বছর না 2 বছর বয়স, আমার এই ছেলের চরিত্রে সে অভিনয় করছে। হেভি টকেটিভ, দারুণ স্মার্ট, মানে অত ছোটবেলায় তো আমি পুরো ল্যাদোস ছিলাম, দারুণ। আমি দেখছি তার বাবা মা তাকে নিয়ে এসছে, আর আমার মানে বাবাকে যখন প্রথম বলেছিলাম একটা চড় খেয়েছিলাম, মডেল হবে। তো এখন যে আপনাদের কাছে স্কোপটা হয়েছে মানে ফ্যান্টাস্টিক, এটাকে আপনারা ক্যারিয়ার গোল হিসেবে নিতেই পারেন। এবং যারা ইউটিউব করছেন, যারা ফেসবুক করছেন, আমি সিরিয়াসলি বলছি, যারা ভালো কন্টেন্ট নিয়ে কাজ করছেন, মানে ভালো সাবজেক্ট নিয়ে যারা আপনারা করছেন, ইনফরমেটিভ ভিডিও করছেন, তাদের জন্য আমি বলবো যে দারুণ। মানে আপনাদের থেকে আমি অনেক কিছু শিখি, যে আচ্ছা এইটা এরকম, আচ্ছা এইটা এরকম। মানে আপনি আজকে ডেটে দাঁড়িয়ে, মানে আমাদের বাড়িতে যখন আমরা এসি বা টিভি ইনস্টল করছি, তুই ভাব যে তুই কতবার এই ম্যানুয়ালটা খুলে দেখছিস, তুই কি দেখছিস ইউটিউবে, আচ্ছা এইটা কিভাবে অপারেট করতে, এবং তুই মডেলও দিয়ে দিচ্ছিস সাথে, এই মডেলটা কিভাবে অপারেট করবে ইউটিউবে কেউ না কেউ ভিডিও দিয়েছে। তার মানে একটা বুঝতে পারছি, মানে একটা অপশন, মানে আমাদের কাছে একটা দুর্দান্ত, মানে লোকটা কথা বলে বলে তোকে ইনস্ট্রাক্ট করে দিচ্ছে তুই কি করতে পারবি। তার মানে একটা মিডিয়াম, যে মিডিয়ামটাকে আমি অস্বীকার করতে পারবো না আজকে দাঁড়িয়ে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলবো যে এরকমই সেম, মানে মডেলিং দারুণ প্রফেশন, গ্ল্যামার দুর্দান্ত, আমরা লাইমলাইট সবকিছু দেখছি, কিন্তু তারপরেও আমি আপনাদেরকে সবাইকে বলবো যারা এটা নিচ্ছেন, আমি কাউকে কিন্তু ডিপ্রাইভ করছি না বা কাউকে মানে আস্থা হারিয়ে ফেলতে বলছি না, কিন্তু
ব্যাকআপ, মানে ব্যাকআপ যেটা হচ্ছে আগে পড়াশোনা, তারপরে যদি আপনার যদি সেরকম কোনো অপশন থাকে, ফ্যামিলি বিজনেস আছে, তাহলে খুব ভালো, আপনি জেনে রাখুন। কেন আপনার কাছে আমি মানে আগে যেরকম হতো কি, তো যেহেতু বলতো যে তুই পেছনের দরজাটা তোকে বন্ধ করে দিতে হবে, হুম। তোকে এটাই করতে হবে, মানে এটাই করতে হবে। কিন্তু আজকে যে ঘটনাগুলো ঘটছে, মানে আমি যদি মেগা সিরিয়ালের কথা বলি, একটা শুরু করলাম, একটা মেগা সিরিয়াল করছিলাম, করতে করতে হঠাৎ করে দুর্দান্ত চলছে, দুর্দান্ত টিআরপি, হঠাৎ করে সেই সিরিয়ালটাতে তাদের মনে হয়েছে, হঠাৎ করে 20 বছর পর, হুম। তো একটা সিরিয়াল যদি 20 বছর পর চলে যায়, তার মানে হিরো হিরোইন স্টিল রিমেইন সেম, বাট বাকি যে চরিত্রগুলো ছিল তারা তো অফ। এবার আমি চরিত্র অভিনেতা, আমি মানে সো কল্ড যেগুলো সিরিয়ালে যে লিড ক্যারেক্টার, আমি কখনো সেটার জন্য ফাইট করিনি। কেন, বুঝতে পেরেছিলাম যে ওইটা ফাইট করতে গেলে আমাকে বাকি সবকিছু, আমি সিনেমাই করতে চেয়ে গেছি, মানে এটাই একটা ডিজায়ার যে সিনেমা করব। তো মেগা সিরিয়াল লিড করা মানে বুঝতেই পারছি, মানে যে প্রেশারটা থাকে সেখান থেকে সিনেমা করাটা মানে টু ডিফিকাল্ট। তো সেটা হয়ে ওঠেনি। কিন্তু আজকের ডেটে যারা আসছে, মানে তুই তো এত পডকাস্ট করছিস এবং অনেক, কারণ আমি তো দেখছিলাম যে যারা এসছে, যারা মডেলিং এসেছিল কিন্তু এখন অভিনয় করছে, দারুণ। মানে আমি তো কোনো তাদেরকে জানতাম, মানে এরকম অনেক মানে আজকে তারা স্টার হয়ে গেছে, মানে মডেলিং থেকে শুরু। আমি যদি মানে আমি নাম নিচ্ছি না, আমি এরকম অনেক কেউ আছেন, আমি কাউকে ছোট করছি না, কিন্তু তারা আজকে মানে নাম নেওয়া মানে ছোট করা না, কিন্তু এখন নাম নিলে অনেক রকম অনেক ইস্যুস হতে পারে, তার নাম নিয়েছি, সে আমাকে পর অবজেকশন করতে পারে যে কেন নাম নিয়েছো। আজকে তাদের সাথে ফটো শুট করেছি, তারা অনেক জুনিয়র, মানে অ্যাজ ফটো মানে মডেলিং ইন্ডাস্ট্রি তারা জুনিয়র ছিল, কিন্তু তারা টেলিভিশনে এসে ফাটিয়ে দিয়েছে, মানে দারুণ কাজ জায়গা করেছে। বানিয়ে মানে আজকে তারা একটা কোনো জায়গায় যখন যায়, কোনো স্টেজে যখন দাঁড়ায়, 10,000 লোক তাকে দেখতে আসে। একদম। তো এই যে একটা মাধ্যম, সেই মাধ্যমটাতে কিন্তু আপনি যে গ্ল্যামারটা দেখছেন বা যে লাইমলাইটটা দেখছেন, ওই প্রদীপের নিচে যেরকম অন্ধকার থাকে, এর কিছু ডার্ক সাইডও আছে। আজকে এই যে দেখছি যে এগুলো খুব অনভিপ্রেত ব্যাপার, যে সুইসাইড করে নিচ্ছে, সেই লাইফস্টাইল, এবং শুধুমাত্র আমাদের বাংলা ইন্ডাস্ট্রি বলে নয়, অল ওভার ইন্ডিয়া। অল ওভার ইন্ডিয়াতে, মানে যে ফিল্ম ইন্ডাস্ট্রি যেটা রয়েছে সেখানে, বা মডেলিং ইন্ডাস্ট্রি রয়েছে, তারা একটা তো স্বপ্ন দেখে আসছে যে এইটা হয়ে যাবে, আমাকে দেখতে সুন্দর, আমি আমি হ্যান্ডসাম, আমি বিউটিফুল, সব ঠিক আছে, কিন্তু তারপরেও মানে কিছু আমি বলবো যে যে আপনার যে ভিত, যেটা বলে যে মানে ওই একটা বাড়ি আমরা দেখতে পাচ্ছি উপরে 50 তলা 80 তলা, তার নিচে ভিতটা কিন্তু 150 তলার। তো সেই ভিতটা মানে আপনাদের যে অল্টারনেটিভ একটা প্ল্যান করে রাখা, এটা কিচ্ছু যায় আসে না। আমি আপনাকে বলি, আমি আমার ইন্টারভিউ দেখতে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আমি সবার ইন্টারভিউ দেখি, সবার, মানে যাদের ইন্টারভিউ, পডকাস্টটা এখন এসছে বলে আমি ইন্টারভিউ, মানে আপনি যদি আমার ফোনের দেখেন ইউটিউবে, আমি বসে বসে সবার ইন্টারভিউ দেখি। কেন, ইন্টারভিউতে জানা যায় যে একটা মানুষ যে সার্ভাইভ করছে, তার সত্যি তার লাইফে কি কি ড্রব্যাক ছিল, তারপরে সেগুলোকে অতিক্রম করে সে আজকে ওই জায়গাটা রিচ করেছে, বা কেউ রিচ করেনি, এখনো স্ট্রাগল করছে। ওখানে তুই মানে যে কোনো একটা অ্যাক্টারে তুই নাম নিয়ে নে, একটা না একটা কিছু তাদের ব্যাকআপ ছিল। আজকে মানে শাহরুখ খানের আমরা গল্প শুনে ইন্সপায়ার্ড হচ্ছি, মানে এসেছে, উনি দিল্লিতে এসেছে, কিন্তু ওনার ব্যাকগ্রাউন্ডটা আপনি দেখুন, একটু পড়ুন। আমি বলবো যে পড়াশোনা মানে শুধুমাত্র আপনি এই মানে ক্লাসের পড়াশোনা, আপনি যে পড়ছেন, বেসিক যেটা হয়, যেটা আমি তোকে জিজ্ঞেস করেছিলাম তোর কি এটাই সাবজেক্ট ছিল কিনা, মানে আপনার শুধু ওই পড়াশোনাটাকে আপনাকে সমৃদ্ধ করবে না, আপনাকে সব মানে সাবজেক্ট জানতে হবে। মানে আপনি পলিটিক্সও যেরকম জানবেন, আজকে মানে এই অর্থনীতির পরিস্থিতি কি, মানে এখন জিএসটি কি, আমি তো জানতামই না এগুলো, কিন্তু আমি নিজের ইন্টারেস্টে চেষ্টা করি যে এগুলো ইনফরমেশন রাখার, কাউকে যদি কোনো কিছু পরিস্থিতিতে হয় বলতে পারি। তো এরকমই আমার মনে হয় যে আপনি দেখুন, মানে যারা আজকে খুব সাকসেসফুল হয়ে গেছে, শুধু সাকসেসটা দেখে আপনি কোনো একটা রাস্তা চুজ করতে পারেন না। আমি আজকে তোর দারুণ একটা তুই করছিস, মানে তোর পেজ, তোর রিচ এত সুন্দর, আমি তোকে দেখে দুপ করে গেলাম, একটা ইন্সপায়ার্ড হয়ে আমি এটা করে দিলাম। কিন্তু এই যে এইটা করতে গেলে আমাকে কি কি প্রতিকূলতার মুখোমুখি হতে হবে সেগুলো জানতে হবে আগে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলবো যে মানে তোর সমস্ত দর্শকদের বলবো, যারা অর্গানাইজার আছেন তারা যদি দেখেন, বলবো মিথ্যে স্বপ্ন দেখাবেন না। কেন, আমরা হয় যে একটা, আমি আজকে ধরুন আপনি এখানে এসছি, আমি ওকে বলেছি আমি আসবো, আমি আসবো বলে এলাম না, এরকম অনেক ক্ষেত্রে হয়। তো এই যে একটা মানুষকে বলা, মানেই যেরকম ওর একটা এটাতে একটা, যেরকম ওর চ্যানেলটা লোকে বসে দেখবে, সেরকম আমারও এখান থেকে আমি একটা কিছু না কিছু বেনিফিট পাবো।
প্রথম বেনিফিট তো কফি মাফিন আছেই। তো পড়াটা করতে করতে আমাদের অনেক লম্বা হয়ে যাচ্ছে। হুম, আমি লাস্টের দিকে যদি যাই, তো এখন যারা নিউ কামার্স, হুম, মানে তোমার তোমার ফ্যান্স, হুম, তোমাকে যে সাপোর্ট করে ওরা, প্লাস তোমাকে দেখে যারা নতুন আসছে হুম। ইন্ডাস্ট্রি, ওদেরকে কি বলতে চাইবে? আমি মনে হয় বলেই দিয়েছি না, ছোট্ট পুরোটা। করে, হ্যাঁ, কলকাতার নিশ্চয় অডিয়েন্সদেরকেও এটা জানা দরকার। আচ্ছা, বেশ। উম, যারা আমাকে পছন্দ করো, আমি জানি না পছন্দ করো কি করো না, সাপোর্ট করো কি করো না, দেখো কি দেখো না, আমি সত্যি জানি না, কিন্তু আমি একজন অভিনেতা হিসাবে এটাই বলতে পারি যে আমারও শুরুটা মডেলিং দিয়ে হয়েছিল। যেহেতু এন্টারটেনমেন্টটাই বেশি কভার করে, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে একটু জেনে বুঝে শিখে করো, তাহলে টিকে থাকার যে লড়াইটা লড়তে পারবে। আর যদি একদম সবাই করছে তাই আমি করছি সেটা করো, তাহলে হয়তো থাকাটা একটু কষ্টের। আর আরেকটা জিনিস বলবো যে এখানে কিন্তু যতই যা কিছু করে নাও, আমার মনে হয়, যেটা আমার একদম ব্যক্তিগত মানে মতামত, সেটা হচ্ছে 99%, 99% তোমার কপাল, আর বাকি 1%টা হচ্ছে তোমার কানেকশন বা সবকিছু মিলিয়ে আর কি। তো আমি তোমাদেরকে একটা কথাই বলবো, নতুন বছর আসছে, আমরা প্রতি বছর আসে যখন নতুন বছর রেজলিউশন নিই, তো কি বলবো মানে তোমরা সবাই বাড়িতে যারা বড়রা আছে, অনেক কথা, আজকে আমার বাবা নেই তাই হয়তো মনে হয়, আমার মাও নেই, মনে হয় যে তারা যা বলতেন সেই কথাগুলো তারা হয়তো না জেনে অনেক কথা বলতেন, কিন্তু আমরা কিছু জানে না, কিন্তু আমি বলবো যে তাদের কথাটা শুনুন। আহ, এটাও একটা খুব দুর্দান্ত একটা ইন্ডাস্ট্রি, সবই ঠিক আছে, কিন্তু ওই মানে একটা ব্যাকআপ কিছু মাথায় রাখুন, সবসময় পড়াশোনাটা ভালো করে করুন সবাই, এবং ওর চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন। নতুন নতুন আরো এরকম অনেক আহ, মানে শুধুমাত্র আমি নয়, এরকম অনেক স্টারদেরকেও আপনারা পাবেন ওর পডকাস্টে, আসবে এসে তারা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবে। আর আমি তোকে বললাম না যে কি বলতো মানে এই আলোচনাগুলো এমন, এটাকে ছোট করা মানে ছোট করে করা, মানে কম্প্রেস করে করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। একদম, নাহলে অনেক, আমাদের 4-5 ঘন্টাও হয়ে যেতে হ্যাঁ, পারে। এক্স্যাক্টলি, মানে তুই যদি কোনো দেখিস, মানে তুই এটা মাঝখানে, আমি সমস্ত দর্শকদের অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সবাইকে। 2026 খুব খুব ভালো যাক। আর কি বলবো, আমি একজন স্পিরিচুয়াল মানুষ, সেজন্য আমি বলবো যে ভগবানের উপর বিশ্বাস রাখুন সব থেকে, তারপর নিজের উপর বিশ্বাস রাখুন, এবং যেটা করবেন সেটাকে একদম ফোকাস করে করুন। এবং যে অর্গানাইজার বা যে কোনো যে ধরনের ফটোশুট, যে স্কোপগুলো আজকে আপনাদের কাছে আসছে, মিডিয়া, মানে মিডিয়া যেভাবে হাইপ দিচ্ছে, আহ, সেগুলোর হেল্প ডেফিনেটলি নিন, এই আর থ্যাংক ইউ পড়াতে, খুব ভালো লাগলো তোমার সাথে। কি। সো খুব মাচ। কাছে আরেকটা জিনিস আমি অন ক্যামেরাই বলছি, পড়াতে ইনভাইট করে রাখলে। না, না, অ্যাকচুয়ালি পড়াতে তোমার সাথে অনেক দিন থেকে, যখন তোমার সাথে ফার্স্টে দেখা হলো তখনই মাথায় প্ল্যান চলছিল, প্লাস ওর সাথে তুমি আমাকে অ্যাপ্রোচ করার পর একটু ভেতর থেকে একটা এক্সাইটেড, না দাদাও রেডি আছো, তো আমার খুব ভালো লাগলো। আর আপকামিং প্রজেক্টস কি আসছে একটু অডিয়েন্স জানো? মানে কথা বলতে বলতে বললাম না যে কথা বলতে বলতে যেগুলো হয় যে মাথা থেকেই বেরিয়ে যায়, সেটা বলি যে বেশ কিছু ইউটিউব চ্যানেলে এখন আমি নিজেও কাজ করছি, চ্যানেলে ওনার অন্যরা, কিন্তু সেখানে বেশ কিছু কাজ করেছি। এবং লাস্ট একটা ছবির কাজ করেছি, মানে ওনাদের যেহেতু অনেকগুলো ছবির কাজই চলছে, তো প্রোডাকশন 1 বা প্রোডাকশন 2 এরকম ভাবেই থাকে, নাম ফাইনালাইজ কিছু হয়নি। সেগুলো ডেফিনেটলি যদি সুযোগ হয়, ডেফিনেটলি ওর চ্যানেলেই আপনারা সেই আপডেটগুলো পাবেন। এই বছরটা মানে 1432 এবং 33-এর শুরুটা, আমি এই 1432-এ যাত্রায় সাইন করেছি, সেজন্য টেলিভিশন বা টেলিভিশনে বিশেষ করে দেখতে পাচ্ছেন না আমাকে। তো এই বছরটা পুরো যাত্রার যাবে, এবং এটা আবার একটা বলছে যে এটার জন্য আবার একটা পডকাস্ট করতে হবে, কারণ এটা একদম। পসিবল নয়, ওটা একটা কঠিন একটা মাধ্যম। আপনারা যারা অপেরা জানেন, যাত্রা কখনো ইউটিউবে সার্চ করে দেখবেন, একটা কঠিন মাধ্যম, সেই মাধ্যমটাতে কাজ করছি এবং দুর্দান্ত এক্সপিরিয়েন্স, সেগুলো নিয়ে আবার না পরে কোনোদিন আড্ডা হবে। এইটা চলছে। আর কি বলবো মানে নতুন বছরে নতুন কিছুর স্বপ্ন যেরকম আপনারাও দেখছেন আমিও দেখছি, ওই একটা ভালো ওভার, মানে লাইফের একটা ভালো ওভার সিনেমা করতে চাই, এবং ভালো একটা চরিত্র, যে চরিত্রটা আমারও মনে থেকে যাবে,
যাতে যে দর্শকরাও ভালোবাসবে, এরকম একটা জিনিসের অপেক্ষায়, এরকম একটা কাজের অপেক্ষায়, ওটা রোলের অপেক্ষায়, এই আর কি। একদম। তো বলতে এখানে আমরা শোটাকে শেষ করি। বেশ খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে নতুন এপিসোডে নতুন ওয়ার্ক নিয়ে। বেশ ধন্যবাদ।